দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, রাজনীতিতে এখন আরেকটি নতুন বিষয় বলা যায় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে, আর সেটি হচ্ছে যে স্বৈরাচারের পতনের পর 1 মাস যেতে না যেতেই বিএনপি এবং জামায়াতের মধ্যে মাঝে মাঝে এক ধরনের বাকযুদ্ধ, বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা এবং এই বাকযুদ্ধটা যে কি মনে করেন যাওয়া দরকার? অনেক ক্ষেত্রে বিতর্কের জন্ম দিচ্ছে, এগুলো মানুষের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শেষ যাত্রা পর্যন্ত যাবে কিনা সেটা নিয়ে এখন অনেকের মধ্যে সন্দেহ, শঙ্কা এবং সাধারণ মানুষও শঙ্কিত। আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার আমরা নির্বাচনের এই ভিডিওটাতে আমি কথা বলার চেষ্টা করব দর্শক, এই বাকযুদ্ধটা আসলে কিভাবে শুরু হলো, এক। দ্বিতীয়ত হচ্ছে এই বাকযুদ্ধের ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী ধরনের ব্যারিয়ারগুলা রাইজ করতে পারে, এবং তৃতীয়ত হচ্ছে এই বাকযুদ্ধ কতটুকু যেতে পারে, চতুর্থত হচ্ছে এই বাকযুদ্ধের ফলে লাভবান করা হবে, এবং শেষে আমি আমার সামারিটা জানবো এখন আমাদের কি করা উচিত। আসি দর্শক, প্রথমেই যদি আমরা বলি যে এই আমি আগেই বলেছি যে পতিত এই স্বৈরাচারের পতনের পর মানুষ আশা করেছে, স্বপ্ন দেখেছে একটি সত্যিকার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। এখন এই সরকার ক্ষমতা নেওয়ার পরপরই এই বাকযুদ্ধটা শুরু হয় মূলত জামাতের আমির জনাব শফিকুর রহমান সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি একটি বক্তব্যে এক পর্যায়ে এক জায়গায় বলেন যে আমরা এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদকে নিয়ে আসতে চাই না। তিনি এই কথার দ্বারা যে কাকে ইঙ্গিত করেছেন সেটা ব্যাখ্যা না করলেও দেশের মানুষ বুঝে, এই কারণেই যে কারণ বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নেই, খুব সঙ্গত কারণেই মানুষ এটা ধরে নিয়েছে যে নির্বাচন যদি অবাধ নিরপেক্ষ হয় এবং মানুষের ভোটাধিকার যদি প্রয়োগ হয়, তাহলে গত 16-17 বছর থেকে নির্যাতিত, নিপীড়িত, সবচেয়ে বেশি নিপীড়িত রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রতি মানুষের সমর্থনটা থাকবে এবং বিএনপি হয়তো একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে পারে। তবে সব কিছুই নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির উপর এবং মানুষের অংশগ্রহণ এবং ব্যাপকভাবে বিএনপির ওভারঅল রাজনৈতিক দর্শন এবং বিএনপি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে সেটার উপরই নির্ভর করবে সব কিছু। তার এই কথা বলাতে খুব স্বাভাবিকভাবেই বিএনপি ঘরানার লোকজন কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছেন, এবং এখানে ফ্যাসিবাদ বলতে অনেকেই প্রশ্ন করেছেন অনেকভাবে যে তিনি আসলে কাকে বোঝাতে চান। তিনি যদি বিএনপি করেই থাকেন, আমাদের ভুলে গেলে চলবে না এই দীর্ঘদিন যাবৎ বিএনপির ছায়াতলেই থেকেছে জামাতে ইসলামী, এমনকি বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, যেখানে তাদের 2জন মন্ত্রীও ছিলেন, যাদের ছায়াতলে থেকে দীর্ঘদিন জামাতে ইসলামী তার রাজনৈতিক অস্তিত্ব বা পলিটিক্যাল এক্সিস্টেন্স রক্ষা করেছে। এখন হঠাৎ করেই সময় সুযোগ সন্ধানী হয়ে বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে মানুষের কাছে হেয় বা বিএনপিকে কিভাবে সমালোচিত করা যায় এই ধরনের কথা বলার দুরভিসন্ধিটা কি জামাতে ইসলামের? খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা আসতেই পারে। যাই হোক দর্শক, যার ফলে এই আলোচনাটা এখন মাঠে খুব বেশি চলে এসেছে। এখন এখানে একটা জিনিস আমাদেরকে আবার আমাদের দৃষ্টিভঙ্গিটাও আগে ক্লিয়ার করতে হবে। দেখুন, জামায়াতে ইসলামী বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সরকার গঠন করেছে, কিন্তু জামায়াতে ইসলামী বা বিএনপি কিন্তু এক রাজনৈতিক দল নয়। 2টি দলেরই তাদের আলাদা আলাদা কর্মসূচি আছে, তাদের আলাদা দর্শন আছে, তাদের আলাদা দফার ভিত্তিতে তারা রাজনীতি করে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এই 2 দলের আদর্শ, কথাবার্তা, দর্শন যে একই হয়ে যাবে তা কিন্তু সঠিক নয়। এখানে আরেকটা জিনিস বলা ভালো যে বিএনপির
আরেকটা কনসার্ন হতে পারে, আপনারা দেখেছেন যে গত কিছুদিন থেকে যে নিয়োগগুলো হয়েছে প্রথম দিকে, যেটা বিশেষ করে পরে এখন অনেকটা আমি বলবো যে ব্যালেন্স হচ্ছে। জামায়াতে ইসলামী অত্যন্ত সুকৌশলে, তারা একটি সুসংগঠিত রাজনৈতিক দল, তারা কৌশলে তাদের লোকজনকে, দলীয় লোকজনকে বিভিন্ন জায়গায় প্রশাসনে নিয়োগ দেওয়ার জন্য হয়তোবা তদবির করেছে, কিংবা কোনো ধরনের এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এক ধরনের যোগাযোগ রক্ষা করে হয়তোবা তারা কিছু নিয়োগ দিয়ে দিয়েছে। এটাও হতে পারে আরেকটা কনসার্ন বিএনপির জন্য, যে কেন দলীয় এক ফ্যাসিবাদের পরিবর্তে আমরা তাহলে আবার যদি দলীয় লোকগুলাই নিয়োগের চিন্তা করি। এখানে বিএনপির ক্ষেত্রে বিএনপির সুস্পষ্ট অবস্থান হচ্ছে, তারা বলছে যে না, নিরপেক্ষ লোকগুলাকেই দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে। আর রাষ্ট্র সংস্কার করতে হলে আসলেই যেমন আওয়ামী লীগের অন্ধভক্তের প্রয়োজন নেই, জামাতের বা বিএনপির কোনো দলেরই অন্ধভক্তের প্রয়োজন নেই, প্রয়োজন একজন দেশপ্রেমিকের, একজন সৎ শাসকের। এখনও অনেক লোক প্রশাসনে আছে, অস্বীকার করা যাবে না, তারা তাদের নিরপেক্ষতা দিয়ে, কর্মদক্ষতা দিয়ে রাষ্ট্রের সেবা করতে চায়। এটা হতে পারে জামাত এবং বিএনপির মধ্যে আরেকটি মনস্তাত্ত্বিক বাকবিতণ্ডার কারণ। তবে যেটাই বলি না কেন, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, জামাতে ইসলামীকে তার রাজনীতির বাস্তবতা বুঝতে হবে। জামাতে ইসলামের অনেক সমালোচনা আছে, তারা 71 সালে তাদের বিতর্কিত ভূমিকা ছিল। 1986 সালে এরশাদের অধীনে যখন শেখ হাসিনা ওয়াজেদ লালদিঘি ময়দানে বলছিলেন বিকেল 4টার সময় মিটিংয়ে, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান, সেই শেখ হাসিনা ওয়াজেদকে যখন আমরা দেখলাম বিটিভির নিউজে রাত 10টার সময় তিনি এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছেন, সাথে সাথে পরের দিন আমরা দেখলাম জামাতে ইসলামীয় সাংবাদিক সম্মেলন করে বলল তারা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেল। তারাও কিন্তু ওই সময় বিশ্বাসঘাতকতা করেছিল জামাতে ইসলামী। এই জামাতে ইসলামের আরো অনেক বিতর্কিত ভূমিকা আছে, আমি এত ডিটেলস যাব না দর্শক। তবে অবশ্যই জামাতে ইসলামী একটি আলাদা রাজনৈতিক দল, তারা তাদের কর্মকাণ্ড তাদের মতো করেই মূল্যায়ন করবে, তাদের স্বার্থটা বিবেচনা তারাই করবে। যদিও 1986 সালেও বেগম খালেদা জিয়া আপসহীন ভাব নিয়ে বলছিলেন যে আমরা নির্বাচনে যাব না এবং রাজপথে মোকাবিলা করব, তিনি সেটা করেছেনও, পরবর্তী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছেও। এখন এই জামাতে ইসলামীকে কথা বলার ক্ষেত্রে আমি মনে করি আরেকটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন যখনই এই শফিকুর রহমান সাহেব এই কথা বলেছেন, পরের দিনই দেখলাম পত্রিকায় অনেকগুলা অনুসন্ধানী রিপোর্ট এসেছে, বলা হয়েছে যে জাসদ ছাত্রলীগের সাথে সংযুক্ত এই ডাক্তার শফিকুর রহমান সুযোগ সন্ধানী হয়ে কথা বলছেন, বিভিন্ন পত্রিকা সমালোচনা করেছে। সেটা তিনি কোন দল থেকে এসেছেন বা আগে কোন দল করতেন, তার ব্যবসায়িক দুর্নীতির কথাও অনেক জায়গায় এসেছে, সেটা সেই বিতর্কে আমি যাচ্ছি না এখানে। সেটা যাই হোক, সেটা যদি তিনি যদি অপরাধ করেন, তিনি যদি অপরাধী হন, দেশের প্রচলিত আইনে তারও বিচার হবে, কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে কথা বলার ক্ষেত্রে জামাতকে মাঠের বাস্তবতা বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে বিএনপি আওয়ামী লীগের অল্টারনেটিভ বুটের সংখ্যায় আপনি দাঁড়িয়ে যাবেন এই মুহূর্তে, আমরা ধরে নিলাম গত 15-16 বছরে আপনারা অনেক বেড়েছেন, তা আপনাদের অতীতের যে বুট সংখ্যা আছে এইটার সাথে আপনি যোগ করেন যেটা বেড়েছেন, কত পার্সেন্ট হবে? এই পার্সেন্টেজ দিয়ে তো আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবেন না। এটাই বাস্তবতা আপনাকে বুঝতে হবে কথা বলার আগে। তাছাড়া আজকে দেখলাম এই আরেকজন, এই যে ব্যারিস্টার, সম্ভবত ওনার নামটা আমি, সরি দর্শক, আমি একটা মিনিট, ওনার নাম হচ্ছে আমান আজমি। তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলছেন 1905-এ বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত, আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? তিনি এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য বলেন। এখন দেখুন, এই মুহূর্তে জাতীয় সঙ্গীত নিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য করার বা বিতর্কিত কোনো কথা বলার প্রয়োজন আছে কিনা, আমি মনে করি জামাতের নেতাদের আরও একটু সতর্ক হওয়া দরকার এবং তারা যেন একটু সতর্কতার সহিত কথা বলেন। এবং বিশেষ করে এরপরে আজকে আরেকটা জায়গায় আমি দেখলাম একজন ব্যঙ্গ করে বলছেন, তাকে আপনারা অনেকে চিনেন, সেই ফেসবুকের ইউটিউব কন্টেন্ট রেডি করেন যিনি, তিনি বলছেন ব্রিগেডিয়ার আজমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করার আলাপ তুলেছেন, ওনাকে বলি এই ধরনের কথা আরও বলুন, পারলে পাকিস্তানের সাথে একীভূত হওয়ার কথা বলুন, এতে জামাতের ভোট বাড়বে। আমি এই জন্যই তার মন্তব্যটা নিয়ে আসলাম। শাহেদ আলম, তাকে ছিলেন আপনারা, আমেরিকার থেকে উনি কথা বলেন, কারণ তিনি মোটামুটি নিরপেক্ষভাবেই কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে যারা মোরলেস নিরপেক্ষভাবে কথা বলে তাদেরকেই ফলো করার চেষ্টা করি দর্শক। তারপরে আরেকটা বিতর্কিত মন্তব্য আমি দেখলাম, যার ফলে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা, এই ধরনের কথাবার্তাগুলো এখন একটু অ্যাভয়েড করে চলাই আমাদের উচিত হবে বলে আমি মনে করি। যাই হোক, আমি বটম লাইন টানবো,
যে বিগত পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। গাঁটটি মেরে থাকা প্রশাসনের ভিতর লোকজন বিভিন্নভাবে তারা কিন্তু চাইবে যে আন্দোলনরত শক্তিগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করে যদি কোনোভাবে তারা আবার কোনো ধরনের প্রতিবিপ্লব করতে পারে। আর সেক্ষেত্রে তারা অত্যন্ত কৌশলে বিভিন্ন ধরনের কনস্পাইরেসি সৃষ্টির চেষ্টা করবে আন্দোলনরত শক্তি বা দেশের বিরোধী শক্তি বিএনপি, জামাত বা আরও ইসলামী দলগুলোর মধ্যে একটা অনৈক্য বা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে। কারণ এতে করে তাদের এই কৌশলের কারণে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু তারাই। কাজেই বিএনপি জামায়াত যে কৌশলী বাকযুদ্ধ বা স্নায়ুযুদ্ধ বা যেটাই বলি না কেন আমরা শুরু করেছে, এটার লাভের অংশটা কিন্তু যাবে সেই পতিত স্বৈরাচারের গড়েই। কাজে এই ক্ষেত্রে বিএনপি জামাত দুই দলকেই আমি বলবো একটু সতর্ক হয়ে কথা বলা উচিত। পার্টিকুলারলি আমি বলবো জামাতের নেতাদের ইদানিং তাদের যে কিছু কথাবার্তা আমার কাছে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে, এবং বিশেষ করে জনাব শফিকুর রহমান সাহেব একের পর এক বলেই যাচ্ছেন, এবং মনে হচ্ছে যে তিনি চাচ্ছেন, যেহেতু মানুষ জানে এবং বুঝেও হয়তোবা যে নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি হয়তো বা ল্যান্ডস্লাইড ভিক্টরিটা পাবে, কাজে বিএনপিকে এখন সমালোচনা করতে হবে, সমালোচিত করতে হবে। কিন্তু আলটিমেটলি বিএনপিকে আপনি সমালোচিত করার মানসিকতা নিয়ে যেটা করতে চাচ্ছেন, তাতে কিন্তু সেই লাভের অঙ্কটা বিরোধী শক্তির কাছে না গিয়ে বরং পতিত স্বৈরাচারের গড়ে যাবার সম্ভাবনাই বেশি। কাজেই সবাইকেই সতর্কতা অবলম্বন করে কথা বলতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।